আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রাজকণ্ঠের মণিমালায়। একদিকে ধর্মের কঠিন দেয়াল, অন্যদিকে পেটের জ্বালায় কলিজা ছিঁড়ে আসা ক্ষুধা। আপনি কি কল্পনা করতে পারেন এমন এক পরিস্থিতির কথা, যেখানে বেঁচে থাকার তাগিদে মানুষ নিজের ধর্ম বিসর্জন দিতেও দ্বিধা করে না? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে আঁকা এক কালজয়ী আখ্যান মৃত্যু ক্ষুধা। কৃষ্ণনগরের সেই ধুলোবালি মাখা বস্তিতে মেজ বউ আর আনসারের জীবনের মোড় কিভাবে চরম ট্র্যাজেডিতে শেষ হয়েছিল। দারিদ্র্য, প্রেম আর আদর্শের এমন লড়াই আপনি আগে কখনো শোনেননি। চলুন আজ জেনে নিই নজরুলের সবচেয়ে বাস্তবধর্মী এই উপন্যাসের আদ্যোপান্ত। বিংশ শতাব্দীর প্রথম ভাগ, তৎকালীন দারিদ্র্য, ক্ষুধা আর দুর্ভিক্ষের পটভূমিতে কাহিনীর বিকাশ। উপন্যাসের পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের বস্তি এলাকা, আর এই এলাকায় বাস করে একটি দরিদ্র মুসলিম পরিবার। এ পরিবারে আছে রোগগ্রস্ত বৃদ্ধ মা, 3 পুত্রবধূ যাদের সকলেই বিধবা, আর আছে তাদের বেশ কয়েকজন সন্তান। এই 3 পুত্রবধূর একজন দেবর আছে, নাম প্যাকালে। সে একজন সদ্য যুবক, বয়স 18-19 হবে। পরিবারে জনসংখ্যা অনেক, আর এই সবার ভরণ পোষণের দায়িত্ব এই প্যাকালের উপর ন্যস্ত। কৃষ্ণনগরের এই চাঁদ সড়ক মুসলমান, কনভার্টেড ক্যাথলিক, খ্রিস্টান এবং কয়েকটি হিন্দু পরিবারের বাসস্থান। ক্ষুধা, দুঃখ, দুর্দশার এদের নিত্যসঙ্গী। মাঝে মাঝে ঝগড়া করলেও পরে তা নাই হয়ে যায় ক্ষুধা আর যন্ত্রণার সমীকরণে। জাতি ধর্ম নির্বিশেষে গ্রামের পুরুষেরা রাজমিস্ত্রি, খানসামা, বাবরচিগিরি বা ওইরকম কিছু একটা করে, আর মেয়েরা ধান ভানে, রাধাবাড়া করে আর পুরুষদের দুঃখ লাঘব করার চেষ্টা করে। প্যাকালের পরিবারের অভিভাবক হলেন তার মা কুদুলি। প্যাকালে শহরের থিয়েটার দলে নাচে আর মাঝে মাঝে সখী সাজে। শহরের বাবুদের সাথে মিশতে মিশতে চুলে টেরি কাটে, আবার চা পানও খায়, কখনো কখনো রাজমিস্ত্রির কাজও করে। যেমন গলা তেমনই গান, তেমনই শৌখিন, পাড়ার মেয়ে মহলে তার মস্ত নাম। প্যাকালের মৃত ভাইদের ছোট ছোট ছেলে মেয়েদের ভরণ পোষণের সকল দায়িত্ব তার উপর, যদিও তার মা আর ভাইয়ের বউয়েরাও তার বোঝা হালকা করার জন্য সারাদিন খেটে মরে। তাতে বোঝা একটু হালকা হয় বটে, কিন্তু ক্লান্তি কমে না। গোদের উপর বিস্ফোরা হয়ে এসেছে ছোট বোন পাচি। তার স্বামী একটা বিয়ে করেছে, তাই পাচি পোয়াতি অবস্থায় স্বামীর সংসার ফেলে বাপের বাড়িতে এসে উঠে। অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছুই নাই। কিছুদিন পরে অভাবের সংসারে পাচির কোল আলো করে পুত্র সন্তান জন্ম নেয়। প্যাকালে সহ পরিবারের সবাই খুশি হয়, আবার বাড়তি খরচের চিন্তাও করে। খ্রিস্টান পাড়ায় বাস করে মধু ঘরামি। মধু আগে মুসলমান ছিল, এখন ক্যাথলিক খ্রিস্টান হয়েছে। মধুর মেয়ের নাম কুর্সি। দেখতে কালাকুলো গোলগাল, একটু বেশি মোটা হলেও চোখে মুখে তার লাবণ্য ছিল অপরিমিত। চোখ দুটি যেন লাবণ্যের কালো জলে ক্রীড়ারত চটুল ছফুরি। পাতলা ঠোঁট দুটো নিম পাতার মতো কাঁপে। নাকটি যেন মোহনবাসী, চিবুকের মাঝখানটিতে নাশপতির মতো ছোট টোল। শ্রাবণ রাতের মেঘের মতো চুল। বয়স 14-র কাছাকাছি, কিন্তু দেখে 16-17 মনে হয়। প্যাকালের ঘরে 3 বিধবা ভাবি। ছোট ছোট অনেকগুলো ছেলে মেয়ের ভরণ পোষণের সব দায়িত্ব প্যাকালের উপর। সারাদিন বাইরে খাটাখাটনি করে চাল ডাল নিয়ে এসে তুলে দেয় ছোট বাচ্চাদের মুখে। এর মাঝে মেজ বউয়ের রূপ পাড়ার নিত্যকার আলোচনার বস্তু। দুঃখের আগুনে পুড়েও সোনা যেন একটুও মলিন হয়নি। বর্ষা ধোয়া চাঁদনির মতো আজও ঠিকরে পড়ছে রূপ। ওর সবচেয়ে বড় বদ অভ্যাস, কারণে অকারণেও হাসে। অপরূপ সে হাসি, যেন ফুলের ফুটে ওঠা। আর তাই মেজ বউয়ের প্রতি শাশুড়ির একটু অন্যরকম দরদ। কেন যেন অন্য বউদের মতো মেজ বউকে গালমন্দ দিতে পারে না। প্যাকালের মা হঠাৎ কোথা থেকে শুনে এসেছে যে মেজ বউ নাকি বিয়ে করে চলে যাবে, আর এ নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। এমন সুন্দরী বউ পর হয়ে যাবে। তাই তো বড় বউ আর পাচির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে প্যাকালের সাথে মেজ বউকে বিয়ে দিয়ে এ বাড়িতেই রেখে দেবে।
কিন্তু প্যাকালে তাতে মোটেও রাজি না। মেজ বউকে সে ভাবি হিসেবেই দেখে, প্রয়োজনে সে বাড়ি ছেড়ে চলে যাবে, তবুও মেজ বউকে সে বিয়ে করবে না। খ্রিস্টান মধুঘরামির মেয়ে কুর্সিকে ভালোবাসে প্যাকালে, কুর্সিও তাকে ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে ধর্ম আর দারিদ্র্যের বিশাল ফারাক। তবুও মেজ বউয়ের সাথে প্যাকালের বিয়ের গুঞ্জন শুনে কুর্সি অভিমান করতে ছাড়ে না। প্যাকালে কসম করে যে এ বিয়ে সে কিছুতেই করবে না, দরকার হলে বাড়ি ছেড়ে রানাঘাট চলে যাবে। শুনে কুর্সি যেন একটু দমে যায়। সে নরম হয়ে বলে, কথা দে তুই কিছুতেই রানাঘাট যাবি না। প্যাকালে কথা দেয় যে সে রানাঘাট যাবে না। হঠাৎ পরিবারের উপর একটা ঝড় আসে, প্যাকালে কোথায় যেন চলে গেছে। একদিন গভীর রাতে কাউকে কিছু না বলেই কোথায় যেন চলে গেছে প্যাকালে। কুর্সিও জানে না প্যাকালে কোথায় গেছে। সে দিন গুনে আর অপেক্ষা করে, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস যায়, প্যাকালে আর আসে না। তবে খোঁজ পাওয়া গেছে সে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করছে, মাঝে বাড়িতে 2বার টাকাও পাঠিয়েছে। কুর্সি এও জানতে পেরেছে যে বাড়িতে সে চিঠিপত্রও দেয়, আর সে এদিকে ছটফট করে মরছে। অপেক্ষা করে একদিন তার নামেও একটি চিঠি আসবে, কিন্তু চিঠি আর আসে না। একদিকে মৃত্যু, অন্যদিকে ক্ষুধা। অনেক দিন অসুস্থ থেকে প্যাকালের সেজভাবী আর তার ছোট্ট ছেলেটি মারা যায়। মেজ বউ অনেক সেবা শুশ্রূষা করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সেজ বউ অসুস্থ অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী আর মিশনারি মিস এসে চিকিৎসা ও খাদ্য দিয়ে বেশ সাহায্য করেছে। মেম সাহেবের নাম মিস জোন্স। আর এই কদিনে মেজ বউয়ের সাথে মিস জোন্সের বেশ ভাব হয়েছে। আর এমন অবস্থায় মিস জোন্স মেজ বউকে কনভিন্স করে পড়াশোনা শেখার জন্য। মেজ বউ ছেলে মেয়ে নিয়ে চিন্তিত হলে মিস জোন্স তাদের সাথে নেয়ার কথা বলে। ওখানে ওরা পড়ালেখা করবে, নিয়মিত খাবার পাবে। কিন্তু এই বাড়িতে যেন মেজ বউয়ের নারী পোতা আছে। এখান ছেড়ে সে কিভাবে যাবে? সব মিলে এক দোটানা অবস্থা। চতুর মিস জোন্স এটা বুঝতে পেরে সে বলে, তোমাকে খ্রিস্টানও হতে হবে না, আর একেবারেও যেতে হবে না। রোজ সকালে একবার যাবে, আবার দুপুরে চলে আসবে। মেজ বউ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিস জোন্স তারপর 4টে পয়সা ছেলে মেয়েদের হাতে দেয়। পরের দিন সকালে উঠে মেজ বউ ছেলে মেয়ে নিয়ে মিস জোন্সের কাছে চলে যায়। কাউকে কিচ্ছু বলে না। কত বড় দুঃখ নিয়ে মেজ বউ যে এই পথে পা বাড়ায় তা কেউ বুঝতে পারে না। গির্জার সামনে গিয়ে ভিতরে সমবেত নারী কণ্ঠে স্তবগান শুনতে পায়। আর তখনই তার মনে পড়ল বাড়ির পাশের মসজিদের আজানের ধ্বনির কথা। তার মন কি একটা অব্যক্ত বেদনায় ভরে উঠল। মনে হতে লাগলো সে একটা বড় পাপ করতে যাচ্ছে, এর কোনো ক্ষমা নেই। কিন্তু তার যে আর কিছুই করার নাই। ক্ষুধার জ্বালা সহ্য করা বড় কষ্টের। চাঁদ সড়কে সেদিন এক চাঞ্চল্যের সাড়া পড়ে গেল। হঠাৎ এক লম্বা চওড়া মুসলমান যুবক এসে নাজির সাহেবের বাসায় উঠল। যুবকের গায়ে অত্যন্ত ময়লা খেলাফতি পোশাক। নাজির সাহেব কয়েকদিন হলো বদলি হয়ে এ পাড়ায় বাসা নিয়েছে। নাজির সাহেব এই আগন্তুক যুবককে চেনে না। তাকে নিয়ে ছেলে মেয়েদের মধ্যেও বেশ কৌতূহল। তার হাবভাব দেখে সবাই তাকে উন্মাদ মনে করছে। আর তখনই অন্দর থেকে নাজির সাহেবের স্ত্রী বলল, আরে চিনতে পারছেন না? ও যে আমাদের আনসার ভাই। আনসার হলো নাজির সাহেবের স্ত্রী লতিফা বেগমের খালাতো ভাই। ঘর ছাড়া ভাইকে বহুকাল পরে সামনে পেয়ে লতিফার আনন্দের শেষ নাই। আনসার বেশ রসিক মানুষ। আনসার সর্বহারা আন্দোলনের সাথে জড়িত। তাদের অধিকার আদায়ের জন্য লড়ে সে। আর এজন্য সবসময় তার পিছনে পুলিশ লেগেই থাকে। চাঁদ সড়কে সেদিন ভীষণ একটা হইচই পড়ে গেল। মেজ বউ তার ছেলে মেয়ে নিয়ে খ্রিস্টান হয়ে গেছে। সে বেশ কিছুদিন ধরে মিস জোন্সের কাছে সেলাই ও লেখাপড়া শিখছিল। খবর শুনে প্যাকালের মা গালাগালি করে সারা পাড়া মাথায় তুলতে লাগলো। কলকাতায় প্যাকালেকেও খবর দেয়া হলো। এলাকায় পুরো হইচই পড়ে গেল। আনসারও ঘটনাটা তার মতো করেই অবলোকন করলো। এটা বুঝলো যে ক্ষুধার জন্যই এই মানুষগুলোর আজ এই পরিণতি। তাই সে কিছুতেই মেজ বউকে দোষ দিতে পারে না। পরের দিন লতিফা বেগমের অনুরোধে আনসার গেল মেজ বউয়ের সাথে কথা বলতে। উদ্দেশ্য অন্তত এটুকু জানা যে মেজ বউ কেন এমন করলো, আর সম্ভব হলে তাকে সঠিক পথে ফেরানো। মেজ বউ আনসারকে আগে থেকেই চিনত।
বাড়ির পাশ দিয়ে যাওয়া আসার সময় বেড়ার ফাঁক দিয়ে অনেকবার দেখেছে। কেন যেন ভালোও লেগেছিল এই অদ্ভুত লোকটিকে। মাঝে মাঝে লতিফার বাড়িতে গিয়ে বসে থাকতো তাকে দেখার জন্য, মনে মনে হয়তো ভালোও বেসেছিল। আর আজ এমন পরিস্থিতিতে তাকে সামনে দেখে লজ্জায় যেন মুখ লুকানোর ফুরসত পায় না। এরপরে আনসার জিজ্ঞেস করে, আপনি হঠাৎ খ্রিস্টান হলেন কেন? মেজ বউ বলে, আমি তো হঠাৎ খ্রিস্টান হইনি। আনসার তখন বলল, তাহলে একটু একটু করে খ্রিস্টান হয়েছেন? মেজ বউ বলে, জি না, আপনারা একটু একটু করে আমায় খ্রিস্টান করেছেন। আনসার এটুকু বুঝল যে ধর্মান্ধ সমাজ তাকে খ্রিস্টান হতে বাধ্য করেছে। বিদায়ের সময় মেজ বউ জানতে চায়, কখনো যদি আপনার সাথে দেখা করতে চাই তাহলে দেখা করতে পারবো? আনসার সম্মতি দিয়ে ছেলে মেয়েদের আদর করে বিদায় নিল। আর মেজ বউয়ের মনে আদায় করে নিল একরাশ শ্রদ্ধা। পরের দিন সন্ধ্যার পরে অন্ধকারে মেজ বউ গায়ে একটা চাদর জড়িয়ে নাজির সাহেবের বাড়ির দিকে চলতে লাগলো। তাকে দেখে লতিফা বেগম আবেগাপ্লুত হয়ে পড়ে। মেজ বউ চোখের জল ধরে রাখতে পারে না। আনসার মেজ বউকে প্রস্তাব করে আবার মুসলমান হয়ে ফিরে আসার জন্য, কিন্তু চিন্তা হলো ফিরে আসলেও তাকে আশ্রয় দিবে কে? শ্বশুর বাড়িতে তো আর জায়গা হবে না। আনসার বলে, তুমি এখানে আলাদা ঘর বেঁধে থাকো, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তাতে সমাজ কি মনে করবে? আনসার তখন বলে, সে ভয়ে আমি করি না, বৎসরে হয়তো একবার আসব। তোমার এমন ব্যবস্থা করে যাব যাতে করে আমি যেখানেই থাকি তোমার যেন কোনো কষ্টে পড়তে না হয়। মেজ বউয়ের চোখ জলে ঝাপসা হয়ে উঠল। বলে উঠল, যাবেই যদি, তবে ঋণের বোঝা চাপিয়ে যেও না। আমিও কাল চলে যাই, তুমিও চলে যাও। বলেই সে অন্ধকারে মিশে গেল। আনসার প্রস্তর মূর্তির মতো বসে রইল। তার কেবলই মনে হতে লাগলো ওই দূরে ছায়াপথের নিহারিকালোকের মতোই নারীর মন রহস্যময়। পরদিন সকালে কৃষ্ণনগরে একটা বড় হইচই পড়ে গেল। পুলিশ এসে আনসারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সবাই বলতে লাগলো, নাজির সাহেবের শালা আনসার রাশিয়ার বলশেবিক চর ও বিপ্লবী নেতা। সে নাকি মানুষের মধ্যে কমিউনিস্ট মতবাদ প্রচার করছিল। এছাড়া আরও অনেক তরুণকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আনসারকে যখন নাজির সাহেবের ঘরে পুলিশ গ্রেপ্তার করে তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। আশেপাশের এলাকা থেকে দলে দলে কৃষক, শ্রমিক, কুলি, মজুর এসে নাজির সাহেবের বাড়ি ঘিরে ফেলে। তারা কিছুতেই আনসারকে নিয়ে যেতে দেবে না। পুলিশ কয়েকটা ফাঁকা গুলি করলো, তাতেও কেউ পিছপা হয় না। আনসার তখন পুলিশকে হেসে বলে, গুলির ভয় দেখায়েন না, আমরা গুলিখোর জাতি। ওটা ধাতে সয়ে গেছে। পরে আনসারের অনুরোধে সবাই জায়গা ছেড়ে দেয়। আনসার সবাইকে বলে যায়, আমার বিদায়কালে তোমাদের প্রতি আমার একমাত্র অনুরোধ, তোমরা তোমাদের অধিকারের দাবি কিছুতেই ছেড়ো না। এরপরে পুলিশ আনসারকে নিয়ে চলে যায়। কেউ আর বাধা দিল না, থানাতেও গেল না। বজ্রগর্ভ মেঘের মতো ধীর শান্ত গতিতে নিজ পথে চলে গেল। পরের দিন মিস জোন্স মেজবউকে বরিশালে পাঠিয়ে দেয়। এরই মাঝে প্যাকালেও ফিরে এসে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। সেও বরিশালে চলে যায়। শোকে, জরায়, অনাহারে, দুঃখে প্যাকালের মা শয্যা নিয়েছে। মেজ বউয়ের ছেলে মেয়ে দুটিও রেখে গেছে মেজ বউ। বাড়িতে তারা অসহায়ের মতো বসবাস করছে। তাদের অসহায়ত্ব আরও বেড়ে গেছে। সারাদিন কান্নাকাটি করে। বরিশালে মেজ বউ আনমনা হয়ে থাকে সব সময়। মিনতি নামের একটি মেয়ে মেজ বউয়ের একমাত্র বন্ধু। মিনতি হিন্দু ঘরের বউ ছিল। স্বামীর অত্যাচার সইতে না পেরে ডিভোর্স দিয়ে খ্রিস্টান হয়ে গেছে। বর্তমানে মেজ বউয়ের চোখের জল বদল করা সই সে। প্যাকালেও সেখানেই থাকে। পাদ্রী সাহেবের সুপারিশে সে বরিশালে এসেই ম্যাজিস্ট্রেট অফিসের পিয়ন পদ লাভ করেছে। তার নাম এখন প্যাকালে নয়, মিস্টার জোসেফ। শ্রীমতী কুর্সি ওরফে মিসেস প্যাকালে মিশনারি মেমদের ফাই ফরমাস কেটে দেয়। তার জন্য 20 টাকা করে পায় সে। প্যাকালের 15 আর কুশির 20, মোট 35 টাকা। দিব্যি হেসে খেলে সংসার চলে যায়। তবে কুর্সি প্যাকালেকে তেমন একটা পাত্তা দেয় না। সে 5 টাকা বেশি রোজগার করে বলে কথা। বরিশালে মেজ বউয়ের সাথে প্যাকালের প্রায় দেখা হয়। একদিন বাড়ি থেকে একটি চিঠি আসে। প্রায় 1 বছর পরে বাড়ি থেকে চিঠি এসেছে। আর তাতে খবর এসেছে মেজ বউয়ের ছেলে অসুস্থ। সে তার মাকে নাকি দেখতে চায়।
শুনে মেজ বউয়ের পাগল প্রায় অবস্থা। যেদিন ছেলে মেয়েদের ফেলে এসেছিল সেদিন যেন তাকে ভূতে পেয়েছিল। তাকে এদেশ ছেড়ে যেতে হবে, শুধু একথাই তার মনে হচ্ছিল। সে যে মা সে কথা সেদিন সে ভুলে গিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে তার মাতৃত্ব হাহাকার করতে শুরু করে। কিন্তু এখন তার হাতে খুব বেশি করারও কিছু নাই। ছেলের টাইফয়েড হয়েছে, সে নাকি মাকে দেখতে চায়। তড়িঘড়ি করে প্যাকালেকে সাথে নিয়ে মেজবউ কৃষ্ণনগরের দিকে রওনা করে। কিন্তু মনে অজানা ভয়, গিয়ে যদি ছেলেকে না দেখতে পায়। ভয়ে ভয়ে বাড়িতে পৌঁছে দেখে যে গতকালকে সকালেই মেজবউয়ের খোকা মারা গেছে। পায়ের তলার সব মাটি যেন নিমিষে উধাও হয়ে গেছে। মেজবউ খোকা বলে আহত বিহগীর মতো সেখানেই লুটিয়ে পড়ল। প্যাকালে আর্তকণ্ঠে বলে উঠল, বড় বউ, কি ভীষণ অন্ধকার, আর সহ্য করতে পারছি না, বাতি কই? বড় বউ বলল, বাতি নেই, সব বাতি নিভে গেছে, ঘরে এক ফোঁটা তেল নেই। প্যাকালে তখন উন্মাদের মতো ভাঙা ঘরের চালা থেকে একরাশ পচা খড় টেনে জ্বালিয়ে দিয়ে বলল, তেল নেই তাহলে ঘরই পুরুক। আর সেই আলোয় দেখা গেল প্যাকালের মা কঙ্কালসার হয়ে মৃত্যুর প্রতীক্ষায় পড়ে আছে। প্যাকালে মা বলে তার বুকের উপর লুটিয়ে পড়ে। বৃদ্ধা শুধু একবার একটু চোখ খুলে আবার চিরকালের জন্য বন্ধ করে ফেলে। চালের খড় আরো কিছুক্ষণ জ্বলে নিচে থেকেই নিভে যায়। এলাকার লোক মেজবউকে দেখলেই বলে, ও রাক্ষসী, ওর বুকে শুধু লোহা আর পাথর। ছেলের মৃত্যুর পর তার স্মৃতির সকল জিনিসপত্র মেজবউ পুড়িয়ে দিয়েছে। হৃদয়ের সমস্ত শোকও যেন চিরদিনের মতো ভস্মীভূত করে দিয়েছে। তারপর নিজেই সে আগুন নিভিয়েছে কলসি কলসি চোখের জল ঢেলে। আজ যেন তার আর কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। এ যেন তার আরেক জন্ম। এরপরে 1 মাস হয়ে গেছে। মেয়ে পিছু পিছু ঘুরে বেড়ালেও মেজবউ আর তার তেমন যত্ন নেয় না। ও যেন তার মেয়েই নয়। লোকে বলে শোকে পাগল হয়ে গেছে। এ ঘরেই থাকে সে। মিশনারি সাহেব মেমরা অনেক অনুরোধ করলেও মেজবউ আর ফিরে যায়নি। আবার তওবা করে মুসলমানও হয়নি। প্যাকালেকে স্থানীয় খান বাহাদুর সাহেব একটি 20 টাকার চাকুরি জুটিয়ে দেওয়াতে সে আবার কলমা পড়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। কুরশির বাবা মধুঘরামি অনেক দিন আগেই মারা গেছে। কুরশি কিছু কান্নাকাটি করে শেষে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। সেও প্যাকালের সাথেই থাকে। ওদের দিন বেশ ভালোই কাটছে। গ্রামের সবাই মনে করে যে মেজবউ অনেক টাকার মালিক। যদিও সে টাকা কামিয়েছে, তবে সেটা 100-200 টাকার বেশি না। আর সে টাকার লোভে মেজবউকে কেউ কিছু বলে না। পাড়ার মোড়ল মনে করে যে পাড়ার কোনো ছেলেকে দিয়ে যদি মেজবউয়ের মন জয় করে বিয়ে করাতে পারে, তাহলে একজন খ্রিস্টানকে মুসলমান বানানোর গৌরব অন্তত অর্জন করা যাবে। মেজবউ বেশিরভাগ সময় লতিফার সাথেই কাটায়, কারণ লতিফা মানুষকে ধর্মের থেকে মন দিয়েই বিচার করে। মেজবউকে সে অনেক শ্রদ্ধা করে। হঠাৎ খোকার 40 উপলক্ষে মেজবউ পাড়ার সকল ছেলেকে একবেলা খাওয়ানোর পরিকল্পনা করে। কিন্তু সে খ্রিস্টাননি হওয়ায় কেউ তার হাতে খাবে না। পাড়ার মোড়ল বলে, তুমি খ্রিস্টান থেকে মুসলমান হও, তাহলে তোমার হাতে সবাই খাবে। অবশেষে নিজের ছেলের মঙ্গলের কথা চিন্তা করে মেজবউ মুসলমান হয়ে যায়। এরপরে সকলকে ডেকে একবেলা মন ভরে খাওয়ায়। ক্ষুধাতুর শিশুদের খাইয়ে মেজবউয়ের আত্মা প্রশান্তিতে ভরে যায়। এই ক্ষুধাতুর শিশুদের মধ্যেই যেন তার খোকা ফিরে এসেছে। রুবি নামের একটা মেয়ে আছে, লতিফার ছোটবেলার বন্ধু। রুবির বাবা একজন ম্যাজিস্ট্রেট। ইদানিং রুবি মাঝে মাঝেই লতিফার বাড়িতে আসে। আর এই সুবাদে মেজবউয়ের সাথেও ভালো সম্পর্ক হয়েছে। মেজবউ রুবিকে বলে যে তোমার বাবাকে বলে এ পাড়ায় একটা পাঠশালা করে দাও। পাড়ার অসহায় ছেলে মেয়েদের সে লেখাপড়া শেখাবে। রুবিও পাঠশালা তুলে দেওয়ার অঙ্গীকার করে। বলে কয়েকদিন পরে সে টাকা পাঠাবে, তা দিয়ে যেন পাঠশালা তুলে দেয়। খুশিতে মেজবউয়ের চোখ জলে ভরে ওঠে। আনসারের একটি চিঠি এসেছে। জেল থেকে সে লিখেছে, জানিয়েছে কয়েকদিন পরে সে জেল থেকে ছাড়া পাবে। কিন্তু তার যক্ষ্মা হয়েছে, তাই জেল থেকে বেরিয়ে চিরকালের মতো ওয়াল্টায়ারে চলে যাবে। মৃত্যুপথযাত্রী অবস্থায় কৃষ্ণনগরে ফেরার আর কোনো ইচ্ছা নেই তার। তার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে, বাঁচার কোনো আশা নাই। একথা শুনে রুবিও ওয়াল্টায়ারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আনসারের শেষ বেলায় তার কাছে থাকবে বলে। একদিন আনসারকে সে বড্ড ভালোবাসতো, কিন্তু রুবির অন্য কোথাও বিয়ে হয়ে যায়। পরে রুবির স্বামী মারা যায়, রুবি বিধবা হয়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন লতিফা বেগমের কাছে একটা চিঠি আসে, সেই রুবির চিঠি। রুবি আনসারের কাছে চলে গিয়েছিল, আর আনসারের শয্যার পাশে বসেই চিঠিটা লিখেছে। সেই চিঠিতে অনেক আবেগঘন বার্তা ছিল, আর ছিল আনসারের মৃত্যুর খবর। যক্ষার কাছে পরাজিত হয়েছে আনসার। এদিকে মেজ বউ যখন নতুন পরিচয় বেরিয়ে যায়, তখন পিছে পড়ে থাকে একরাশ শূন্যতা এবং মৃত আনসারের স্মৃতি। আমাদের আজকের কাহিনী সংক্ষেপটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী কাহিনী সংক্ষেপের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।